ফিরে এলাম বিরতির পর। ২৬-এর ব্যাটেল নিয়ে আপনারা দেখছেন বেশ কিছু নতুনত্ব চমক। আর এবার নজর রাখবো বজবজের দিকে। যে সমস্ত মানুষ পরিবর্তন চাইছেন তাদেরকেই পাশে চাই আমরা। ভোট ময়দানে আমাদের শক্তি বাংলার মানুষ, বজবজের মানুষ। ওঙ্কার বাংলার একান্ত সাক্ষাৎকারে বজবজের কংগ্রেস প্রার্থী মুজিবুর রহমান কয়াল আরো ঠিক কি বলেছেন চলুন শুনবো। আজও কংগ্রেস টিং টিং করে জ্বললেও বাংলায় এখনো জ্বলে আছে কংগ্রেস। সেই কংগ্রেস পার্টিকে যারা ভালোবাসে, একসময় সেই কংগ্রেসের হাত ধরেই তৈরি হয়েছিল তৃণমূল। এবং তৃণমূলে একসময় যে হেভিওয়েট নেতা বজবজ বিধানসভায় অশোক দেব, তিনি একদা ছিলেন কংগ্রেসে এবং তার ছায়া সঙ্গী ছিলেন এই মুজিবুর রহমান কয়াল। আজ তিনি তার বন্ধু ছায়া সঙ্গী অর্থাৎ বজবজ বিধায়ক অশোক দেবের বিরুদ্ধে কংগ্রেসে প্রার্থী হয়েছে। এক কথায় বলা যায় পুরাতন দুই বন্ধু যুদ্ধ ময়দানে বা কুরুক্ষেত্রে আমনা সামনে লড়াই। কতটা কঠিন লড়াই মনে হচ্ছে মুজিবুর বাবু? লড়াই বড় লড়াই কঠিন, লড়াই মানেই কঠিন। একদিক থেকে তৃণমূল কংগ্রেস অনেক অ্যাডভান্টেজে আছে। তারা জোর করে সমস্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সব দখল করে রেখেছে নির্বাচন না করে। ফলে তাদের লোকজনের বা তাদের কাজ করার লোকের অভাব কম। আমাদের দল ক্ষমতায় নেই, ছড়িয়ে ছিটিয়ে আমরা যা আছি, আমরা সকলে একত্রিত হয়েছি। এই লড়াই আমরা একজোট হয়ে আমাদের সবথেকে বড় শক্তি হচ্ছে বাংলার মানুষ, বজবজের মানুষ। আমি মনে করি আমার ক্যাডারের থেকে এই বজবজের জনগণ যারা কংগ্রেস মনোভাবাপন্ন অথবা যারা পরিবর্তন চাইছে, তারাই আমার শক্তি, তাদেরকে নিয়ে আমি লড়ব। এক কথায় বলা যাচ্ছে যে আপনার শাসক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রধান রাজ্যের যে প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি দল কোনো সময় বা তৃণমূলকে প্রতিদ্বন্দ্বী আপনার কার সঙ্গে, তৃণমূলের সঙ্গে না বিজেপির সঙ্গে? দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের দল, আমরা পশ্চিমবাংলার দল নই, অল ওভার ইন্ডিয়া আমাদের চলছে। আর কংগ্রেসের জন্ম থেকে বিজেপি তার পুরনো শত্রু। আমরা কোনোদিন তাদেরকে ৫৫ বছরের মধ্যে এরকম মাথা তুলতে দেখিনি। আজকে পশ্চিমবাংলায় যে বিজেপির বাড়াবাড়ি, তার সবথেকে বড় যিনি সাপোর্টার, তার নাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার হাত ধরেই বিজেপি আজকে পশ্চিমবাংলায় এত শক্তিশালী। আমরা লড়াইটা লড়ছি দুজনের বিরুদ্ধে, পশ্চিমবাংলার অপদার্থ সরকার তার বিরুদ্ধে, তথা ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার বিজেপি যারা সাম্প্রদায়িক সত্তাকে জাগিয়ে তুলতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাচ্ছে, যারা জোর করে চুন চুনকে মারেগা বাংলাদেশিওকে বলে এখানে এসআইআর করে প্রচণ্ড পরিমাণে মুসলিমদের বাদ দিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এই দুটো শক্তিকেই আমি পরাস্ত করব। আচ্ছা, একটা প্রশ্ন মুজিবুর বাবু আপনার কাছে, যে আপনারা এই বললেন যে বিজেপির সঙ্গে লড়াই, তৃণমূলের সঙ্গে লড়াই, কিন্তু একসময় তৃণমূল যে সঙ্গে লড়াই বা বিজেপি, কিন্তু এই দুই দলের সঙ্গে লড়াই করতে গিয়ে কোথাও পশ্চিমবঙ্গে অস্তিত্ব আপনার হারিয়ে ফেলছেন না? বা জোটে যখন সিপিএম এর সঙ্গে আপনারা জোট ছিলেন, যে জোট নীতি আজকে প্রধান বিরোধী দল হিসাবে যে বিজেপি উঠে এসেছে বাংলায়, তার জন্য কোথাও বা কংগ্রেস এবং সিপিএম এর জন্য দায়? দলীয় সংগঠনের কর্মক্ষমতা আমাদের অনেকটা কমে গিয়েছিল। তার কারণ হচ্ছে দলকে ভিতর থেকে যারা দলের খেয়ে দলের কথায় বড় হয়েছিল, তারা একটা সময় দলকে ত্যাগ করে চলে গিয়েছিল একটা ঝড়ের মতো। এই মমতা ব্যানার্জি থেকে শুরু করে শ্রদ্ধেয় অজিতদা মারা গেছেন, তারা দলটাকে ভেঙে দিয়ে চলে গিয়েছিল। তারপর একটা সমঝোতা আমরা করলাম তৃণমূলের সঙ্গে, সে সমঝোতা আমাদেরকে মারাত্মক ভোগান্তি ভুগতে হয়েছে, যেটা স্বর্গত আমাদের রাষ্ট্রপতি, তখন তিনি আমাদের নেতা ছিলেন প্রণববাবু, সেই যে সমঝোতাটা করেছিল আমাদের জেতা এমএলএদের বাদ দিয়ে মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য, সিপিএমকে পরাস্ত করার জন্য, সেখানে আমাদের দল অনেকখানি ধাক্কা খেয়ে গিয়েছিল। তারপরে প্রতিটি নির্বাচনে আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। উত্তরবঙ্গে অধীর চৌধুরীর নেতৃত্বে কিছুটা আমাদের অস্তিত্ব ছিল, গনি খান সাহেবের এলাকায় আমাদের অস্তিত্ব ছিল। দক্ষিণবঙ্গে আমরা অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমরা সিপিএম এর হাত ধরেছিলাম, তারও কারণ ছিল। আজকে যে জোট আমরা করিনি, তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের নিজস্ব সংগঠন কতটা আছে, আমরা নিজেটা কতটা শক্তিশালী,
তা দেখার জন্য আমরা কারোর সঙ্গে জোট করিনি। আর মমতা ব্যানার্জি তো আমাদের করে কি ঘৃণা করে, তিনি তো অনেক আগেই বলেছেন যে আমি কংগ্রেসের সঙ্গে কোনো জোট করব না, জগাই মাথায় ওরা। তাই আমরা জগাই মাথায়ও নই, আমরা ওনার সঙ্গে জোটও চাইনি। সিপিএমের সঙ্গে আমরা দূরত্ব বজায় করিনি, কিন্তু নিজেরা লড়ে দেখতে চাই আমাদের শক্তি কত, তাই আমরা এককভাবে লড়ছি। কিন্তু মুজিবুর বাবু, যে আপনি যে বললেন জগাই মাথায় তৃণমূল বলছে, কিন্তু একদা দেখা গেছিল যে অধীর চৌধুরী যেভাবে বাংলায় তৃণমূল বিরোধী কথাবার্তা বলতেন বা তৃণমূল বিরোধী কন্টেস্ট বা তৃণমূল বিরোধী প্রতিবাদ করতেন, দিল্লি মসরাতে যারা বসে আছেন তারা কোথাও যেন তৃণমূলের উচ্চতর নেতৃত্বের সাথে সুসম্পর্ক রেখেছিল। তাই কি অধীরবাবু হারিয়ে যাওয়ার বড় কারণ এক? দ্বিতীয় মূলত কারণ হচ্ছে কংগ্রেস আজকে পশ্চিমবাংলা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সিপিএমের মতো শূন্য। আপনার কি মনে হয় এই বিধানসভা কংগ্রেস খাতা খুলতে পারবে? আমরা আশাবাদী। অধীর চৌধুরী যা বলতেন, কোনোদিনই তিনি হাইকমান্ডের মতামতের বিরুদ্ধে যাননি, হাইকমান্ডের সঙ্গে পরামর্শ করেই করতেন। কিন্তু সর্বভারতীয় জোটের কথা ভেবে অধীরদা যতটা বলতে পারতেন ততটা রাহুল গান্ধী বলতে পারতেন না, সোনিয়া গান্ধী বলতে পারতেন না। আর আজকে কংগ্রেস যে বিলুপ্ত হতে চলেছে বলে আমরা যেটা মনে করছি, হ্যাঁ, আমাদের পার্লামেন্টারি পাওয়ার যেটা, অ্যাসেম্বলি পাওয়ার যেটা, সেটা আমাদের লুপ্ত হয়ে গেছে। বাট উই আর নট বিলীন, আমরা বিলিয়ে যাইনি, আমরা কংগ্রেসটা এখনো আছি। এবং সেটাই এই নির্বাচনে প্রমাণ হবে যে আমরা কতটা শক্তি নিয়ে আছি। কটা সিট পাবো এটা বড় কথা নয়, তবে আমাদের ধারণা দক্ষিণবঙ্গ এবারে খাতা খুলব এবং উত্তরবঙ্গে অন্তত 5 থেকে 8টা সিট আমরা দখল করব মিনিমাম। কিভাবে বলছে? বলছি, যা জনসমর্থনের কথা শুনছি, বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি, আমাদের দলীয় রিপোর্ট আমাদের কাছে আসছে, তার থেকে আমি এই কথা বলছি। এই যে আপনি বললেন অ্যাসেম্বলি আপনি বিলুপ্ত হয়ে গেছেন, কিন্তু আপনি কি এটা কোথাও মানছেন যে কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার মতন রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী ছাড়া বা মনমোহন সিং বরাবর রাহুল গান্ধীর হাতে যে কংগ্রেসের দায়বদ্ধ এলো, কি রাহুল গান্ধী কোথাও যেন একটু ওইখানে তিনি পাস করতে পারলেন না? তার জন্য হয়তো আজকে সংগঠনটা ধীরে ধীরে এত বড় একটা পার্টি, রাজনৈতিক পার্টি, আজ তার অস্তিত্ব বিলীন জায়গায় পৌঁছে গেছে। সেই পার্টিকে কখনো সিপিএম এর সঙ্গে জোট করতে হচ্ছে। আপনি এই বললেন অধীর বাবু হাইকমান্ডে কথা জন্য বলতো, তাহলে একাধিকবার অধীর বাবুকে রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বদা দেখা গেছিল, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, রাজ্য ওয়াইজে একটা পরীক্ষা আলাদা। সেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আমরা বিরুদ্ধে আছি, অতএব সেখানে রাজ্যের ক্ষেত্রে আমাকে অধীর চৌধুরী যে স্ট্যান্ড নিয়েছে আমরা মনে করি সেটা ঠিক নিয়েছে। আর সর্বভারতীয় ক্ষেত্রে যখন আমরা অনেক দলকে নিয়ে একটা জোট তৈরি করেছি, রাহুল গান্ধীজি করেছেন, সেই জোটের যখন আমরা কথা ভাবি তখন আমাদের সঙ্গে তাকে জোট করতে হয়েছে। একটা জিনিস আপনি মনে রাখবেন, রাহুল গান্ধী জোর করে নেতা হননি। রাহুল গান্ধীর পরিবার নেতৃত্ব দেওয়ার জন্য লালায়িত নয়, কিন্তু কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীর পরিবারকে বেছে নিয়েছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এবার এখন হয়েছে প্রিয়ঙ্কা গান্ধী, এর বাইরে তারা নেতৃত্ব চয়েস করতে পারেননি। এদের উপরে তাদের অগাধ বিশ্বাস আছে, সেই বিশ্বাসের ভিত্তি করেই আজকে তারা জোর করে কিন্তু পাওয়ারে আছে। এ কথা মনে করবেন না, কখনো মনে করবেন না। তাদের ঘরে আরো জোর করে সোনিয়া গান্ধী রাজনীতিতে আসতে চায়নি। যখন সীতারাম কেশরী ছিলেন, তারপরে মানুষরা মানে কংগ্রেসের লোকেরা তা বড় নেতা তুলে এনে বললো সোনিয়াজি আপনি নেতৃত্ব দিন, নাহলে আমি কংগ্রেসকে বাঁচাতে পারবো না। সো দ্যাট তারা পারিবারিক দ্বন্দ্বে, এই পারিবারিক এর জন্য তারা নেতা হয়েছেন তা নয়। হ্যাঁ, রাহুল গান্ধী নেতৃত্ব কতটা সঠিক দিয়েছে, কতটা বেঠিক দিয়েছে, সেটা এখনই বিচার করার সময় আসেনি। তার কারণ রাহুল গান্ধী যখন নির্বাচনগুলো লড়েছেন তখন কিন্তু যারা আমাদের সঙ্গে তদানীন্তন সময় জোটে ছিলেন তারা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে পারেননি। রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে হয়তো বয়সে নবীন, কিন্তু আস্তে আস্তে তার যে অভিজ্ঞতা হচ্ছে তাতে আমরা মনে করি কংগ্রেসের বিকল্প নেতৃত্ব এখনো তৈরি হয়নি। তা সত্ত্বেও আমরা প্রবীণদেরকে অনেক সুযোগ অনেক গ্রহণ করেছি। প্রবীণদের মধ্যে খড়গেজি, তাকে সভাপতি করা হয়েছে, তিনি আমরা আজকে ভারতবর্ষে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং রাহুল গান্ধী যে জোর করে নেতৃত্বে এসছেন, আর রাহুল গান্ধী যে কিছু বোঝেন না, আর সব থেকে বড় কথা একটা, এই রাহুল গান্ধীর ওপর আপনারা ছেড়ে দিচ্ছেন কেন? টোটাল ওয়ার্কিং কমিটি, রাহুল গান্ধী কোনোদিন এককভাবে দল চালান না, টোটাল ওয়ার্কিং কমিটি দলটা চালান। সুতরাং ওয়ার্কিং কমিটিতে যারা আছে তারা সকলেই দায়ী। বিজেপি যেমন আসছে, বিজেপির প্রত্যেকটা রাজনৈতিক দল বা হেভি ওয়েট নেতা, প্রথম সারির যারা নেতা,
বিজেপিকে আজকে বাংলার ক্ষমতা আনার জন্য তারা দিল্লি থেকে এক প্রকার বাংলায় একদম ভাড়া নিয়ে থাকছে, মানে একটা ভাড়াটিয়া হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কংগ্রেস থেকে এরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যাবে কি? না না না, এইরকম আমাদের কাছে কোনো প্রতিশ্রুতি নেই। তবে এটা ঠিক কথা, দিল্লির নেতৃত্ব পশ্চিম বাংলায় আসবে, তারাও প্রচার করবে। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জি আর ওই অমিত শাহের যে চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জে আমরা নেই। ও বলছে তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, আর এ বলছে তোমাকে আমি চ্যালেঞ্জ করছি। ও বলছে তুমি 77টা পাবে না, ও বলছে তুমি 26টা পাবে, এইসব হচ্ছে। তো আমরা এর মধ্যে নেই। সুতরাং আমরা কটা পাবো আমরা এখনো ঠিক করিনি। জনগণ যা দেবে তাতেই আমরা সন্তুষ্ট। একটা হলেও চলবে? না না না, একটা কেন দেবে? জনগণ এত পাগলা নয় যে কংগ্রেসকে এই সময় একটা দেবে। না না না, বলা যায় কি 294টা সিটে লড়াই করছি, বলা যায় করছি, এ কথা ভাবিনি কোনোদিন। টার্গেট কি আছে? যখন মানুষ দেবে আমরা ক্ষমতায় আসবো, মানুষ না দিলে ক্ষমতায় আসবো না। মানুষ যেদিন চাইবে আমরা ক্ষমতায় আসবো। সো টার্গেট আমরা বেঁধে রাজনীতি করছি না, আমাদের টার্গেট রাজ্য দখল করার। সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো জনগণ যদি আমাদের পৌঁছে দেয়। আপনার লড়াই মূলত শাসক দলের বিরুদ্ধে? মূলত কি শাসক দলের বিরুদ্ধে? পশ্চিমবাংলার ক্ষেত্রে মূলত শাসক দলের বিরুদ্ধে। সেক্ষেত্রে কারোর সঙ্গে জোট করতে হবে? কারোর সঙ্গে জোট করার প্রশ্নই নেই এখন। এখন তো আমরা একা লড়ে গেছি, ময়দানে নেমে পড়েছি। আর কোনো প্রয়োজনে কোনো ক্ষেত্রে দেখা গেল সরকার গঠন করার জন্য সেটা রাজনীতি, শুভেন্দু অধিকারী তো বলেছে সব দল আসুন এই সরকার। সেই রাজনীতিতে কোনো জিনিসকে আগে থাকতে প্রেডিক্ট করা যায় না। রাজনীতি কখন কি অবস্থায় আসবে তার উপর সিচুয়েশন কি থাকে। জি জি, হুমায়ুন কবির বলবেন না, এগুলো কোনো দল নয়, এগুলো একটা বুদবুদ, জলে বুদবুদ দেখেছেন তো, তাই এরা কখন ফুটে যাবে কখন কি হবে কিছু বলা যায় না। হুমায়ুন কবির নিয়ে আমরা চিন্তা করি। কান পাতলে শোনা যাচ্ছে যে আপনাকে প্রার্থী করা হয়েছে সংখ্যালঘু ভোটটা তাতে আপনি কেটে দেন, সেই জন্য? না না না, আমরা কারোর ভোট কাটার জন্য প্রার্থী হইনি, আমরা ভোট পাওয়ার জন্য প্রার্থী হয়েছি। আর আমি শুধু সংখ্যালঘুদের প্রার্থী নয়, আমার জীবনটাই রাজনৈতিক জীবনটাই আন্দোলনের মধ্য দিয়ে। আর এই আন্দোলন আমি সকলকে নিয়ে করেছি, পূজালীর আন্দোলন করেছি, বিল্লাপুরের আন্দোলন করেছি, শ্রমিকদের নিয়ে কাজ করেছি। সো দ্যাট এটা ভাবার কোনো কারণ নেই যে আমি শুধু মাইনরিটি ভোটের জন্য ভোটে দাঁড়িয়েছি। সকলেই আমাকে ভোট দেবে, আর আমি কারোর ভোট কাটতে দাঁড়াইনি, আমি ভোট পেতে দাঁড়িয়েছি। শুনলেন মুজিবুর রহমান কয়াল, উনি বললেন নেতৃত্ব দিল্লি থেকে এখনো পর্যন্ত ওরা মর্শতে নামার মতো এখন পরিকল্পনা নেই। বাংলায় কটা সিট নেবে মানুষের আশীর্বাদে যে কটা সিট পাবে তাতেই কংগ্রেস সন্তুষ্ট হবে, এমনটা তিনি বার্তা দেন। তারই পাশাপাশি তিনি জানলেন তিনি কোনো জোটে গিয়েছিলেন বামফ্রন্ট সিপিএম এর সঙ্গে, কিন্তু যখন যেদিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলেছিলেন জগাই মাথায়, তৃণমূলে যাওয়ার প্রশ্নই হচ্ছে না। প্রয়োজনে কোন রাজনৈতিক দলের দিকে ঝুঁকবে সেটা সময় বলবে।